যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩ ফিলিস্তিনি। শর্ত না মানলে হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। লক্ষ্য অর্জন করবে তেল আবিব, বার্তা নেতানিয়াহুর। ভেনেজুয়েলায় ট্রাম্পের গোয়েন্দা অভিযানের অনুমোদনে তীব্র উত্তেজনা। কোনো অভ্যুত্থান হবে না, হুঁশিয়ারি মাদুরোর। গোটা আমেরিকায় সংঘাত ছড়িয়ে পড়বে, হুমকি কলম্বিয়ার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যদি হামাস গাজায় হত্যাযজ্ঞ চালায় তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। এদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গাজা যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩ ফিলিস্তিনি। লেবাননেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। গাজা উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে কেবল ধ্বংসস্তূপ। জাতিসংঘের হিসাব অনুযায়ী ২ বছরের অব্যাহত বোমা বর্ষণে প্রায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ জমেছে, যা ১৩টি পিরামিডের সমান। গাজার সরকারি গণমাধ্যম জানাচ্ছে, এই ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মৃতদেহ এবং অবিস্ফোরিত বোমা রয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি হামলা। একদিনে নিহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েল লেবাননের বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলেও একাধিক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। নেতানিয়াহু বাহিনী দাবি করেছে, এসব হামলায় হিজবুলের অস্ত্রভান্ডার ও মাটির নিচের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না, তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। তিনি কোনো প্রমাণ বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি। সাম্প্রতিক হামাস ও ইসরায়েল সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যা ট্রাম্পের মন্তব্যের পটভূমি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙে হামাসকে পরাস্ত করার জন্য একটি সমন্বিত সামরিক পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক অনুষ্ঠানে বলেছেন, গাজার যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে তাকে কঠিন মূল্য দিতে হবে বলেও জানান তিনি। বিশ্লেষকদের মতে, এসব বক্তব্য দ্বারা ইসরায়েল এখনও পূর্ণমাত্রার সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আফগানিস্তানের তালেবান সরকারকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি, নয়াদিল্লির হয়ে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে কাবুল। এ কারণেই সীমান্তে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এদিকে তালেবান সরকারের দাবি, পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান। এর মধ্যেই দুই পক্ষকেই সংযমের আহ্বান জানিয়েছে চীন। কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হলেও নজরদারি না থাকলে এ শান্তি বেশি দিন টিকবে না। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন শঙ্কা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেন, আফগান তালেবান এখন ভারতের অর্থায়নে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। এ সময় তালেবান সরকারকে নয়াদিল্লির দালাল হিসেবেও আখ্যা দেন তিনি। আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ করতে তারা আগ্রহী না, তবে তাদের উপর হামলা করা হলে ছেড়ে কথা বলবে না ইসলামাবাদ। তিনি এও জানান, প্রয়োজনে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরবও হস্তক্ষেপ করবে। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য সব সংঘাতের মতো পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্ব সমাধানের আশ্বাস দেন। ট্রাম্পের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের অনুরোধে ও পারস্পরিক সম্মতিতেই এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। তবে কাবুল পাল্টা দাবি করেছে যে ইসলামাবাদের অনুরোধেই তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য এটি বহাল থাকবে। দুই পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছে চীন। চীনা বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু পাকিস্তান নয়, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নিরাপত্তাকেও হুমকিতে ফেলতে পারে। এদিকে সীমান্ত সংঘর্ষের জেরে আফগান ট্রানজিট ট্রেডও স্থগিত করেছে পাকিস্তান। করাচি বন্দরে আফগানিস্তানগামী সব কন্টেইনার নামিয়ে ফেলতে এবং নতুন ট্রানজিট পারমিট বাতিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।
পেরুতে বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু পুলিশ সদস্য। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী লিমা সহ বিভিন্ন শহরে প্রেসিডেন্ট জেরির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীদের মধ্যে এক ব্যক্তি গুলি ছোড়েন। এতে ৩২ বছর বয়সী এক বিক্ষোভকারী ঘটনাস্থলে নিহত হন। গুলি করার পর হামলাকারীকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। বৃহস্পতিবার কংগ্রেসের ভাষণে জেরি বলেন, শুরুতে এটি বৈধ নাগরিক আন্দোলন ছিল, তবে কিছু গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। তিনি জানান, সংঘর্ষে এখন পর্যন্ত ৫৫ পুলিশ ও ২০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া দাঙ্গায় জড়িতদের অপরাধী বলে উল্লেখ করেন তিনি। মাদাগাস্কারে স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির নতুন সামরিক শাসক কর্নেল মাইকেল। এরই মধ্যে আফ্রিকান ইউনিয়ন একপক্ষীয় ক্ষমতা দখলের প্রতিবাদ জানিয়ে দেশটির সদস্য পদে স্থগিত করেছে। পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় নেমেছে জেনজি। আইনসভা ভেঙে দিয়ে ক্ষমতা দখলের পর মাদাগাস্কারের নেতৃত্ব দিতে যাচ্ছেন কর্নেল মাইকেল। সেনা অভ্যুত্থানের পর দেশটির সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছাড়েন, আর এরপরই আইন প্রণেতারা তাকে অভিশংসন করে। কর্নেল মাইকেল ছিলেন বিশেষ ক্যাপসেট বাহিনীর কমান্ডার। এই বাহিনী ২০০৯ সালের অভ্যুত্থানে রাজোয়েলিনাকে ক্ষমতায় আনতে মুখ্য ভূমিকা পালন করেছিল, কিন্তু গত সপ্তাহে রাজোয়েলিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি সৈন্যদের নির্দেশ দেন যেন তারা বিক্ষোভকারীদের উপর গুলি না চালায়। অভ্যুত্থানের জেরে স্থানীয় সময় বুধবার আফ্রিকান ইউনিয়ন মাদাগাস্কারকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। তারা দ্রুত বেসামরিক প্রশাসন পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচনের আহ্বান জানিয়েছে। এই সিদ্ধান্তে দেশটি এখন আঞ্চলিকভাবে রাজনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অভ্যুত্থানকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সাংবিধানিক শাসন ও আইনের শাসনে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি তরুণ প্রজন্ম সহ সবাইকে অস্থিতিশীলতার মূল কারণ দূরীকরণে একযোগে কাজ করার তাগিদ দেন। নতুন সামরিক শাসক জানিয়েছেন, সেনাবাহিনী ও একটি অন্তর্বর্তী সরকার যৌথভাবে সর্বোচ্চ ২ বছর ক্ষমতায় থাকবে এবং এরপর নির্বাচনের আয়োজন করা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্দিজ পর্বতমালা থেকে হিমালয় পর্বত, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে জেনজির বিক্ষোভ। দুর্নীতি, বৈষম্য, রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে রাস্তায় নামছে তরুণরা। মাদাগাস্কার থেকে নেপাল, মরক্কো থেকে পেরু, তরুণ প্রজন্মের আন্দোলনের এই জোয়ারে কেঁপে উঠছে একের পর এক রাজপথ। ঘটছে সরকার পতন। গবেষকরা বলছেন, এই আন্দোলনগুলোর শক্তিশালী হাতিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম। রাজনীতির পুরানো কাঠামোয় অবিশ্বাস, দুর্নীতি, বৈষম্যের প্রতি ক্ষোভ আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সব দেশের তরুণদের এক সূত্রে গেঁথেছে। ফলে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে দেশে দেশে। সপ্তাহ জুড়ে চলা তরুণদের বিক্ষোভের পর দেশ ছাড়তে বাধ্য হন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। পতন ঘটে সরকারের। নিজেদের জেনজিক মাদাগাস্কার পরিচয়ে তরুণরা দাবি তোলে বিদ্যুৎ, পানি আর ন্যায্য প্রশাসনের। পরে এই বিক্ষোভ রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। একই চিত্র নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, কেনিয়া আর মরক্কোতেও। কোথাও দুর্নীতি, কোথাও অর্থনৈতিক বৈষম্য বা সরকারি নিপীড়ন, কিন্তু মূল চালিকা শক্তি একই প্রজন্ম। নেপালের সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার পর শুরু হওয়া তরুণ বিক্ষোভ যেমন প্রধানমন্ত্রী ওলির পদত্যাগে গড়ায়, তেমনি ইন্দোনেশিয়ায় মন্ত্রীদের সুবিধাভোগের বিরুদ্ধেও জ্বলে ওঠে তরুণ সমাজ। সম্প্রতি ভারতেও জেনজি আন্দোলনের শঙ্কা দেখা দিয়েছে। সামাজিক আন্দোলনের গবেষকরা বলছেন, এই আন্দোলনগুলোর কিছু মিল রয়েছে। এগুলো প্রায় নেতৃত্বহীন, আর নেতৃত্বে রয়েছে জেনজি প্রজন্ম। ১৯৯৬ থেকে ২০১০ সালের মধ্যে জন্ম নেয়া এই প্রজন্ম সম্পূর্ণ ডিজিটাল যুগে বেড়ে ওঠা মানুষ। রাজনীতির পুরানো কাঠামোতে অবিশ্বাস, দুর্নীতি ও বৈষম্যের প্রতি ক্ষোভ আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাদের এক সূত্রে গেঁথেছে। বিশ্লেষকরা বলছেন, সামাজিক মাধ্যমই জেনজি আন্দোলনের মেরুদণ্ড। টিকটক, ইনস্টাগ্রাম আর এক্সে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের বার্তা, মন্ত্রীদের সন্তানের বিলাসী জীবন আর জনমানুষের বঞ্চনার তুলনামূলক চিত্র। এমনকি গেমিং চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ড ব্যবহার করে নেপালে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আন্দোলনকারী তরুণরাও বলছেন, ডিজিটাল দুনিয়া এক বিশ্বে যুক্ত করেছে তাদের। এসব আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ওয়ান পিস মাঙ্গার খুলি টুপিওয়ালা কালো পতাকা। নেপাল থেকে মরক্কো, পেরু থেকে ইন্দোনেশিয়া, সবখানেই দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে এই টুপিওয়ালা পতাকাকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে আনা হয়েছে ফৌজদারি অভিযোগ। গোপন নথি ব্যবহারের অভিযোগে বোল্টনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল এফবিআই। এ নিয়ে ৩ সপ্তাহে ট্রাম্পের তৃতীয় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আদালতে তোলা হলো তাকে।
Respected by everybody in this room. স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ম্যারিল্যান্ডের গ্র্যান্ড জুরির সামনে ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে মামলা উপস্থাপন করে। জুরি বোর্ড সিদ্ধান্ত নেয় অভিযোগ গঠনের মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। তদন্তের অংশ হিসেবে গত আগস্টে এফবিআই বোল্টনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল, যা গোপন তথ্য ফাঁসের অভিযোগের সঙ্গেই যুক্ত ছিল। ৭৬ বছর বয়সী বোল্টন হচ্ছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের তৃতীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যিনি অভিযোগের মুখে পড়লেন। এর আগে অভিযুক্ত হয়েছিলেন সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি ও নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। বোল্টন এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে তার আইনজীবী জানিয়েছেন তিনি সব নথি যথাযথভাবেই সামলেছিলেন। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হন জন বোল্টন। পরের বছর প্রকাশিত তার স্মৃতিকথা দ্য রুম ওয়্যার ইট হ্যাপেন বইটিতে ট্রাম্পকে একজন অজ্ঞ নির্বাচনী স্বার্থে প্রভাবিত নেতা হিসেবে তুলে ধরা হয়। বইটির প্রকাশ ঠেকাতে হোয়াইট হাউস মামলা করলেও আদালত তা খারিজ করে দেয় এবং বইটি প্রকাশিত হয় অল্প কিছুদিনের মধ্যেই। এরপরই বিচার বিভাগ বোল্টনের বিরুদ্ধে গোপন তথ্য প্রকাশের তদন্ত শুরু করে। সর্বশেষ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি কিছুই জানেন না, তবে বোল্টনকে খারাপ মানুষ হিসেবে অভিহিত করেন। এর আগেও তিনি বোল্টনকে মিথ্যাবাদী বলেছিলেন এবং তার বিচার দাবি করেছিলেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তার পদত্যাগের গুঞ্জনকে শতভাগ ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক মিডল ইস্ট আই প্রকাশিত প্রতিবেদনকে হাস্যকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার ওই প্রতিবেদনে দাবি করা হয় গাজা শান্তি চুক্তি নিয়ে টানা কূটনীতিতে ক্লান্ত হয়ে পদত্যাগ করতে যাচ্ছেন উইটকফ। এর প্রতিক্রিয়ায় এক্সে পোস্ট করে উইটকফ খবরটিকে সম্পূর্ণ ভুয়া উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার করার কথা বলেন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় এখন তিনি আগের চেয়ে অনেক বেশি সক্রিয় বলে জানান। উইটকফ ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সম্প্রতি তিনি ও জ্যারেড কুশনার মিশরে হামাস নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গণমাধ্যম। তার ভূমিকার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেস্কিউ সার্ভিস। মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় ভোরে একটি ট্রাক উল্টে প্রাণহানির এই ঘটনা ঘটে। তিনি জানান, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন। দুর্ঘটনার পর রেস্কিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সোয়াতে স্থানান্তর করা হয়েছে বলে জানান চিকিৎসক। চীনে আবারও খ্রিস্টানদের ওপর দমন পীড়নের অভিযোগ উঠেছে। গেল সপ্তাহে প্রার্থনা করতে গিয়ে নিখোঁজ হন এক ধর্মযাজক। এরপর দেশ জুড়ে শুরু হয় ব্যাপক অভিযান। ধারণা করা হচ্ছে জিওন চার্চ নেটওয়ার্কের অন্তত ৩০ জন সদস্যকে গ্রেফতার করেছে চীনা কর্তৃপক্ষ। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি গত কয়েক দশকের মধ্যে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সবচেয়ে বড় ধরপাকড়। গ্রেফতার হওয়া যাজক জিন মিংগ্রি বর্তমানে বেইহাই কারাগারে বন্দী। তার বিরুদ্ধে তথ্য নেটওয়ার্কের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি চীনের ধর্মীয় কার্যক্রমের ওপর নতুন নিয়ম চালুর পর থেকে গোপনে পরিচালিত গির্জাগুলোর ওপর চাপ বেড়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির চেষ্টার অভিযোগ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য। বুধবার জার্মান গ্রিন পার্টি ড্যানিয়েল ফ্রোন্ট এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ২০২৪ সালে নিজের ডিভাইসে স্পাইওয়্যার ইনস্টল করার চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন তিনি। বলেন, ওই হামলার পেছনে হাঙ্গেরি ছাড়া আর কারো হাত থাকার সম্ভাবনা নেই। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তি ইউক্রেনীয় ছাত্র সেজে তার পার্লামেন্টারি ইমেইলে স্পাইওয়্যার পাঠিয়েছিল। ফ্রন্টের দাবি, ইউরোপীয় পার্লামেন্টের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরাও এতে হাঙ্গেরি সরকারের সংশ্লিষ্টতা সন্দেহ করছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সমালোচক। রাশিয়া থেকে আর তেল আমদানি করবে না মোদি প্রশাসন। ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জ্বালানি নীতিতে নিজেদের স্বার্থই নয়াদিল্লির একমাত্র অগ্রাধিকার। জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহ নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে দাবি করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। এদিকে ট্রাম্পের মন্তব্য ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। To have Prime Minister Modi of India
রাশিয়া থেকে তেল কেনার জেরেই শুরু হয় ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা। নয়াদিল্লির পণ্যে অতিরিক্ত 50% শুল্কও আরোপ করে ট্রাম্প প্রশাসন। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতে রুশ তেল কেনা বন্ধ করে দিয়েছে মোদী সরকার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের একথা জানান তিনি। মোদীর এমন সিদ্ধান্তকে বড় পদক্ষেপ বলেও মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে পরবর্তী পদক্ষেপ হিসেবে চীনকেও একই কাজ করতে রাজি করানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্র বলেও জানান তিনি। I want to see it stop, so I was not happy that India was buying oil, and he assured me today that they will not be buying oil from Russia. That's a big stop. তবে ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দিয়েছেন, দেশের জ্বালানি নীতিতে জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। বলেন, আমদানি নীতি একমাত্র ভারতীয় ভোক্তার স্বার্থে পরিচালিত হয়। 15th of October. ভারতের দাবি জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তাই বাজারের পরিস্থিতি অনুযায়ী তারা তেলের উৎস বহুমুখীকরণে কাজ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গেও জ্বালানি সহযোগিতা বাড়ানোর আলোচনা চলছে বলেও নিশ্চিত করে নয়াদিল্লি। এদিকে ট্রাম্পের মন্তব্যকে ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে ভয় পান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেই ভারতের হয়ে ঘোষণা দিতে দিয়েছেন যে দেশটি আর রাশিয়া থেকে তেল কিনবে না। রাহুলের অভিযোগ, ট্রাম্পের একের পর এক অপমান সত্ত্বেও মোদী তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন, যা দেশের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক বলেও মনে করেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। মূল্যবান এই ধাতুর প্রতি আউন্স ঠেকেছে রেকর্ড সর্বোচ্চ $4,241। এই ঊর্ধ্বমুখী প্রবণতার কারণ মার্কিন চীন বাণিজ্য উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পূর্বাভাসকে সামনে রেখে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়া। একই সঙ্গে রেকর্ড দামে উঠেছে রূপার দামও। অলংকার হিসেবে প্রাচীনকাল থেকে কদর ধরে রেখেছে স্বর্ণ। কোনো দেশের রিজার্ভ বৃদ্ধিতে কিংবা বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবেও চাহিদা বাড়ছে স্বর্ণের। আর এতে দিন দিন আরও মূল্যবান হয়ে উঠছে ধাতুটি। বৃহস্পতিবার দিনের লেনদেনের শুরুতে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম আউন্স প্রতি রেকর্ড সর্বোচ্চ $4,241.77 ছুঁয়ে যায়। পরে তা কিছুটা কমে নামে $4,233। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম 65%-এরও বেশি বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউন, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পূর্বাভাস ও চলমান ভূরাজনৈতিক সংঘাতের প্রভাবে চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তাদের ধারণা, বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্স প্রতি $4,400 পৌঁছাতে পারে। একইভাবে রেকর্ড উচ্চতায় উঠেছে রূপার দামও। স্পট সিলভারের প্রতি আউন্স ঠেকেছে $53.60 মাইল ফলক। এদিকে প্লাটিনামের দাম 0.5% বেড়ে আউন্স প্রতি $1,662 এবং প্যালাডিয়ামের দাম 0.3% বেড়ে আউন্স প্রতি $1,541 দাঁড়িয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম আশান্বিত করলেও দাতা সংস্থাদের প্রশ্ন এসব অব্যাহত রাখতে রাজনৈতিক সরকারের ভূমিকা নিয়ে দ্রুত বাকি কাজ সমাপ্ত করার পরামর্শ দিয়েছে বর্তমান সরকারকে। অর্থ উপদেষ্টা জানান, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো কয়েক মাসের মধ্যেই শেষ করা হবে। এদিকে নতুন করে সার আমদানিতে বিনিয়োগ শুরু করেছে ইসলামিক ট্রেড ফাইন্যান্স। এতে সার আমদানিতেও কোনো সংকট থাকবে না বলে মত অর্থ উপদেষ্টার। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বেসরকারি খাতের উন্নয়নে বিশেষ সহযোগী হিসেবে কাজ করে বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। এছাড়া কোনো বাণিজ্যিক পরিষেবার লেনদেন কাঠামো নির্ধারণে উপদেষ্টা হিসেবেও কাজ করে IFC। এর ধারাবাহিকতায় বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ট্রানজেকশন ও চট্টগ্রাম সহ 3টি বন্দরের লেনদেন কাঠামো অ্যাসেসমেন্ট করেছে সংস্থাটি। পাশাপাশি জানতে চেয়েছে বাংলাদেশ সরকারের এসব বন্দর পরিচালনায় পরবর্তী ধাপ নিয়ে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সকালে ইনস্টিটিউটের কার্যালয়ে এক বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একই দিনে বৈঠক হয়েছে ইসলামিক ট্রেড ফাইন্যান্সের সঙ্গেও। প্রতিষ্ঠানটি মূলত LNG আমদানিতে অর্থ সহায়তা করলেও নতুন করে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে সার আমদানিতেও অর্থ সহায়তা করছে বলে জানান অর্থ উপদেষ্টা। LNG এনার্জি আমদানিতে সবচেয়ে বড় ওরা ফাইন্যান্স করে এবং কন্টিনিউয়াসলি। এই জন্য কিন্তু আমাদের যে এনার্জি আমদানি
তাহলে আমাদের কোনো রকম কোনো স্ন্যাগ হয় না। দাতা সংস্থাগুলোর সঙ্গে নানা বিষয়ে আলোচনা হলেও অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ রাজনৈতিক সরকার অব্যাহত রাখবে কিনা তা জানতে চাইলে তাদের আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। ওরা যেটা নেক্সট গভর্নমেন্টকে এগুলো ক্যারি আউট করে, আমার কাছে ডেফিনেটলি এই কাজগুলো তো এমন কাজ যেগুলো না করে উপায় নাই, তাই না? তো ওরা বলছে যে জাস্ট ওরা ওই নেক্সট গভর্নমেন্টের মধ্যে ইসে করে না যে আমরা তোমরা থাকাকালীন যতটুকু সাপোর্ট করা দরকার আমরা সাপোর্ট। আগামী 3 থেকে 5 মাসের মধ্যে ব্যাংক, এনবিআর এর মতো বড় খাতের সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রতিনিধিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের কর্মপরিবেশ, ফ্রি ভিসা নিয়ে জটিলতা, রেমিটেন্স পাঠানোর সুবিধা সহ নানা ইস্যুতে মতবিনিময় হয়েছে। এতে অংশ নেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। হাই কমিশনারের কাছে নানা মতামত তুলে ধরেন প্রবাসী ও সাংবাদিকরা। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী শহরে অবস্থিত বাংলাদেশ মিশনে নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সভায় সাংবাদিকরা প্রবাসে কাজ করার সময়ে তাদের সম্মুখীন বাধা বিপত্তি তুলে ধরেন। সভায় ফ্রি ভিসা সংক্রান্ত জটিলতা, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর সমস্যা, বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা চালু এবং মালদ্বীপে বাংলাদেশি পর্যটক বৃদ্ধিতে হাই কমিশনারের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। মিশনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়ে হাই কমিশনার বলেন, মালদ্বীপে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছেন এবং তাদের সমস্যাও কম নয়। প্রবাসীদের সুবিধা নিশ্চিত ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে মালদ্বীপে অবস্থানরত গণমাধ্যম কর্মীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের প্রবাসীরাই হচ্ছে আমাদের সর্বোচ্চ বা লক্ষ্য, যে জায়গা থেকে আমরা কাজ করতেছি আমাদের হাই কমিশন থেকে। আমাদের যে সম্পর্কটা আছে, বিশেষ করে আমাদের যে বাণিজ্য সম্পর্ক আছে, আমাদের যে পারস্পরিক যে সম্পর্ক আছে, আমাদের যে বাইলেটারাল রিলেশনগুলো আছে, সেটা যেন আরও দ্রুত ভালো হয়। বাংলাদেশ হাই কমিশন সহ আমরা এই বিষয়গুলো আরও খুবই ক্লোজলি ফলো আপ করব। সভা শেষে সাংবাদিক ফোরামের নেতারা হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। হাই কমিশনার আগামীতেও প্রবাসী সুবিধার্থে নিয়মিত মতবিনিময় অনুষ্ঠানের আশা ব্যক্ত করেন। সময় সংবাদ, মালদ্বীপ। ফিনিশ ভাষা না জানায় অনেকটা পিছিয়ে পড়ছেন ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে দেশটির এসপো শহরে হওয়া আলোচনা সভায় উঠে এলো ভাষা শেখার প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়। সংলাপে গুরুত্ব পায় ফিনল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি ও উচ্চ শিক্ষায় দেশটিতে যাওয়া শিক্ষার্থীদের প্রসঙ্গ। ফিনল্যান্ড থেকে বিস্তারিত, মহিউদ্দিন মধুর রিপোর্ট। নানা সংস্কৃতি থেকে উঠে আসা শিশু শিক্ষার্থীদের ভিড় বাড়ছে ইউরোপের দেশ ফিনল্যান্ডে। দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও প্রতিনিয়ত বেড়ে চলেছে, কিন্তু বিশ্বের অন্যতম সুখী দেশটির চাকরির বাজারে বর্তমানে চরম মন্দা। ফিনিশ ভাষা না জানায় চাকরি, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বাংলাদেশি শিক্ষার্থী সহ প্রবাসীরা। এমনকি স্কুলে শিক্ষা গ্রহণ করতে গিয়েও বিড়ম্বনায় পড়ছে শিশুরা। এমন বাস্তবতায় ভাষা শেখার পাশাপাশি অন্তর্ভুক্তি ও সমান সুযোগ নিশ্চিত করাই টেকসই ভবিষ্যতের মূল মন্ত্র। সেই লক্ষ্যে একটি আলোচনা সভা আয়োজন করা হয় ফিনল্যান্ডের এসপো শহরের ইসোমেনা লাইব্রেরিতে। সংলাপের বিষয় ছিল অভিবাসীদের ভাষা শেখার প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়। বাংলাদেশি দুইজন বক্তাকে আমন্ত্রণ জানানো হয় এই প্যানেলে। এখানকার ভাষা ইংরেজি নয়, এখানকার ভাষা হচ্ছে ফিনিশ, এবং সেই ভাষাটা যদি আপনি না শেখেন তাহলে জব মার্কেট বলেন বা স্কুলে আমাদের বাচ্চারা যদি ওদের এক্সেলেন্সি দেখাতে চায় তাহলে সেখানে ওরা পেরে উঠবে না। তো আমরা চাই যে আমাদের বাচ্চারা, আমি শুধু বাংলাদেশের কথাই বলবো না, আমরা বাইরে থেকে যারা এসেছি তারা তো এখানে নিশ্চয়ই কিছু একটা করছি, তবে যদি আরও ভালো করতে চাই তাহলে অবশ্যই এখানকার ভাষাটা শিখে নিতে হবে। শিক্ষক, গবেষক ও শিক্ষা সংশ্লিষ্ট নীতি নির্ধারকরাও ছিলেন এ সংলাপে। শিক্ষা ও শিশু বিকাশ বিষয়ক নীতি নির্ধারণী বোর্ডের সদস্য মিক্কু লিয়েভোনেন জানান, ফিনল্যান্ডে ক্যারিয়ার ও নাগরিকত্বের জন্য ভাষা শেখার কোনো বিকল্প নেই। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য পরিবার নিয়ে এখানে থাকতে চান, নাগরিকত্ব পেতে চান, ভালো ক্যারিয়ার গড়ে এখানেই অবসরে যেতে চান, তাহলে অবশ্যই ফিনিশ ভাষা জানতে হবে। সাময়িকভাবে ইংরেজি ভাষা দিয়ে চাকরি চালিয়ে যেতে পারলেও ভবিষ্যতে সেটার কাজে দেবে না।
আলোচনার প্রশ্নোত্তর পর্বে বক্তারা ভবিষ্যৎ নীতি নির্ধারণ ও কার্যকর ভাষা শেখার কৌশল নিয়ে মত দেন। এসপো শহরের প্রায় ৩০% অভিবাসী। ভাষা ভালোমতো না বোঝার কারণে স্কুলে শেখানো অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আলোচকদের মতে বহুভাষিক শিক্ষার্থীদের জন্য প্রয়োজন আরও প্রশিক্ষিত শিক্ষক এবং নীতিগত সহায়তা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। সুমো টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য লন্ডনে গেছেন জাপানের অভিজাত 40 জন সুমো পালোয়ান। 1991 সালে জাপানের বাইরে একমাত্র সুমো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল ব্রিটেনের অ্যালবার্ট হলে। এবার টুর্নামেন্ট আয়োজকরা জানিয়েছেন 27,000 টিকিটের সবই বিক্রি হয়ে গেছে। লন্ডনের অ্যালবার্ট হলে 5 দিনের একটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন জাপানের শীর্ষ সুমো কুস্তিগিররা। 250 কেজি থেকে 400 কেজি ওজনের 40 জন অভিজাত কুস্তিগির এবারের টুর্নামেন্টে লড়বেন। এর মাধ্যমে 34 বছর পর আবারও জাপানের বাইরে কোনো সুমো টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রিকেট নিয়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মানুষের যেমন অধিক উন্মাদনা রয়েছে, একইভাবে সুমো রেসলিং নিয়ে জাপানিদের আবেগ উত্তাপের কমতি নেই। কারণ এটি তাদের ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা। এই খেলায় 2 জন প্রতিযোগী থাকেন। জাপানি ভাষায় তাদেরকে বলা হয় রিকিশি। জাপানিরা সুমো পালোয়ানদের হিরো হিসেবে গণ্য করেন। কুস্তি চলার সময় রিকিশিরা একে অপরকে ঠেলা ধাক্কা দিয়ে রেসলিং রিংয়ের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত দোহিও অর্থাৎ রিংয়ের মধ্যে যে কুস্তিগির 2 পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন তিনি বিজয়ী হন। একজন রেফারি ছাড়াও আরও 5 জন জজ বা বিচারক খেলা পর্যবেক্ষণ করেন। সুমো জাপানি শিন্টো ধর্মের সাথে সম্পর্কিত একটি প্রাচীন খেলা। 1000 বছর আগে দেবতাদের সন্তুষ্টি অর্জনের জন্য এই কুস্তি খেলা অনুষ্ঠিত হতো। তবে জাপানের নারীরা সুমোতে অংশ নিতে পারেন না, এমনকি রিংয়ের মধ্যে নারীদেরকে কোনোভাবেই প্রবেশ করতে দেয়া হয় না। এছাড়া জাপানের মানুষের গড় আয়ু 83 বছর হলেও সুমোরা বাঁচে 60 থেকে 65 বছর পর্যন্ত। শেখ সাদি মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত 3 ফিলিস্তিনি। শর্ত না মানলে হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। লক্ষ্য অর্জন করবে তেল আবিব বার্তা নেতানিয়াহুর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরেই। সঙ্গেই থাকুন সময়ের।